তো আমরা এটা দিয়ে শুরু করছি। বেসিক্যালি হোয়াট ইজ দ্য জব অফ এ ডেটা অ্যানালিস্ট? তো Yes. জব অফ ডেটা অ্যানালিসিস ইনভলভস বেসিক্যালি অনেকগুলো স্টেপ তার মধ্যে ইনভলভড হয়। আর এটা ডিপেন্ড করে যে তুমি কোন ইন্ডাস্ট্রিতে জয়েন করছো এবং কোন কি ধরনের পজিশনে জয়েন করছো। কারণ ডেটা অ্যানালিস্টদের মধ্যে যদিও এটা দিস ক্যান ইটসেলফ বি এ ডেজিগনেশন, কিন্তু তার সত্ত্বেও এটার মধ্যে হয়তো ডিফারেন্সিয়েশন থাকতে পারে। একই নামে হয়তো তুমি ডেটা অ্যানালিসিসই করছো, কিন্তু ইউ মে বি, তোমাকে কনসালটেন্ট বলতে পারে, তোমাকে অনেক কিছু বলতে পারে। সো দেয়ার ক্যান বি ডিফারেন্ট পজিশনস ডিপেন্ডিং অন which company you join and what portfolio you get, হ্যাঁ, whatever. So এইবার এইখানে যাই হোক, আমি এগুলো পাঠিয়ে দেবো, এই স্লাইডস গুলোও পাঠিয়ে দেবো তোমাকে। তো আমি আগে থেকে প্ল্যানিং করে রেখেছি অ্যাকচুয়ালি। তো অনেক রকমের ইন্ডাস্ট্রি, প্রথমে আমাদের দেখতে হবে উইচ টাইপ অফ ইন্ডাস্ট্রি আই উইল লাইক টু জয়েন। এখন নর্মালি অনেক ধরনের ইন্ডাস্ট্রি, তোমার যেমন ডোমেন, বিকজ ইউ আর অলসো এ ডোমেন স্পেশালিস্ট, বা তোমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই জন্য তোমাকে ডোমেন স্পেসিফিক ইয়ে হতে পারে। কিন্তু তা সত্ত্বেও ইন্ডাস্ট্রি ক্যান ডিফার। যেমন তুমি একটা, তুমি যেমন ফার্মেসিতে রয়েছো, ফার্মেসি ক্যান বি এ সার্ভিস, হ্যাঁ, যেমন হেলথ কেয়ার সার্ভিসে তুমি থাকতে পারো। ইট ক্যান বি এ রিসার্চ অর্গানাইজেশন উইচ ক্যান বি ওয়ার্কিং অন ড্রাগ রিলেটেড ডিসকভারি, কিংবা ড্রাগ ট্রায়ালস এর উপর কাজ করছে, ড্রাগের এফিকেসির উপর অ্যানালিটিক্যাল কাজ করছে। ইট মে বি এ প্রোডাক্ট বেসড, যেমন তুমি যে কোনো ফার্মাসিউটিক্যাল, যে সমস্ত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো, মানে আমি বলবো যেখানে ফার্মাসি ওষুধপত্র ম্যানুফ্যাকচার হয়, ইউ মে বি জয়নিং দেয়ার ইভেন অ্যাজ এ কোয়ালিটি অ্যানালিস্ট, কোয়ালিটি অ্যাসিওরেন্সে জয়েন করলে, কিংবা কোয়ালিটি, কি বলবো যে, আহ, আহ, দুটো সাইড হয়, একটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল। কন্ট্রোল। দুটোর মধ্যে তফাৎটা যেটা হয় যে একটা হচ্ছে প্রসেসটাকে অ্যাসেস করে, মানে যখন প্রসেসটা চলছে তখন ইন্টারমিডিয়েট স্টেজেস গুলোকে ও চেক করে, এবং চেক করে। এখানে ও তার ভার্ডিক্ট ইয়ে করে বা সেগুলোকে অ্যানালাইজ করে। আর কোয়ালিটি কন্ট্রোল যখন হয় তখন হচ্ছে এন্ড প্রোডাক্টকে কন্ট্রোল করে, এন্ড প্রোডাক্টকে ইয়েস স্যার। ইয়ে করে। তো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ, তুমি যদি প্রোডাক্ট রিলেটেড অর্গানাইজেশনে থাকো, ইউ মে বি ডুইং দ্যাট। সেটাও একটা অ্যানালিসিস জব, কিন্তু ইট ইজ অলসো এ কাইন্ড অফ অ্যানালিটিক্যাল জব। সুতরাং অ্যানালিটিক্যাল জব মে বি ডিসগাইজড ইন মেনি ফর্মস, অ্যান্ড তোমার আসলে এর ব্যাকগ্রাউন্ডটা থাকাটা ইম্পর্টেন্ট। তুমি কি, আহ, তুমি এইটা করবে না ওটা করবে এটা নিয়ে তোমার, মানে ইয়ে নাও, you should not be making differentiation between these many different ways of doing analytic works, হ্যাঁ। আর তোমার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে নানান ধরনের গুডস, যেগুলোর ক্ষেত্রে কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যান্ড কোয়ালিটি control is one kind of analysis. Then you may be doing marketing analysis, you may be doing profitability analysis, cost analysis, অনেক কিছু হতে পারে, হ্যাঁ। অ্যানালিসিসের কোনো কমতি নেই, এবং অ্যানালিসিসের বেসিক আইডিয়া, বেসিক, হোয়াট ইজ দ্য বেসিক ইন্টেনশন টু ডু ফর ডুইং অ্যানালিসিস, বলো, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, কেন তুমি অ্যানালিটিক ওয়ার্কস এর মধ্যে ইনভলভ? অ্যানালিস্ট হিসেবে স্যার প্রথম কথা, কস্ট, যেটা অ্যাকচুয়ালি কস্ট কমিয়ে কিভাবে বাড়ানো যায় প্রোডাকশন, এটার উপরেই মিন্স অনেক টোটালি কিছু, ওভারঅল। তোমার সব ক্ষেত্রে তা হয় না।
বেসিক্যালি তুমি অ্যানালিটিক্যাল যে যা কিছু করছো, আমি তোমাকে আগেও বলেছি যে অ্যানালিটিক্যাল ওয়ার্কসটা হচ্ছে পাস্ট পারফরমেন্সকে তুমি অ্যানালাইজ করছো ইয়েস স্যার। ইন ডিফারেন্ট ওয়েজ। হ্যাঁ, তার উদ্দেশ্য কি? বিকজ ইউ আর গোয়িং টু রিপোর্ট ইট টু দ্য স্টেক হোল্ডার্স। এবার এই স্টেক হোল্ডার বলতে বোঝো তো নিশ্চয়ই, ইউ হ্যাঁ ডেফিনেটলি হ্যাঁ। আন্ডারস্ট্যান্ড স্টেক হোল্ডার। ইয়েস স্টেক স্যার। হোল্ডার হচ্ছে যে কোম্পানির পার্টনার্স, কোম্পানির ডিরেক্টরস এন্ড এক্সিকিউটিভ ডিরেক্টরস এন্ড মেনি। তুমি তাদের হায়ার জন্য ম্যানেজমেন্ট। কাজ করো, তাদের জন্য কাজ করো, সুতরাং তোমার কাজটা যথেষ্ট ইম্পর্টেন্ট কাজ। তার মানে ওর মধ্যে ইট নিডস টু বি ভেরি ভেরি অ্যাকিউরেট। কেননা ওরা ওরা এটা নিয়ে কি করবে, তোমার রিপোর্টিংটা নিয়ে কি করবে? দে আর গোয়িং টু টেক ডিসিশনস অন দ্য বেসিস অফ, স্ট্র্যাটেজাইজ করে। সুতরাং এই স্ট্র্যাটেজি ফরমেশনের জন্য তোমার ডেটা অ্যানালিটিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড কারেকশন মানে অ্যাকিউরেসি অ্যান্ড টাইমলি রিপোর্টিং ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট অফ দিস। হ্যাঁ, সো দিজ আর দ্য বেসিক থিংস। এটা তোমাকে করতেই হবে, আর যদি না করো তাহলে তোমার অ্যানালিস্ট হিসেবে তোমার রেপুটেশন সেরকম তৈরি হবে না। ভালো অ্যানালিস্ট হতে গেলে ইউ নিড টু বি অ্যাকিউরেট, ইউ নিড টু বি রিসার্চ ওরিয়েন্টেড, ইউ নিড টু বি, প্রথম কথা তোমার প্রথম অ্যানালিটিক্যাল যে প্রসেসটা তোমাকে জানতেই হবে। অ্যানালিসিস থেকে তুমি কি পাচ্ছ সেটাও তোমাকে কম বেশি জানাতে হবে। দ্যাট মিনস ইউ শুড বি এবল টু রিড ইউর ওন অ্যানালিসিস। হ্যাঁ, এটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, সো লেট আস স্যার কাম টু, এখানে হ্যাঁ বলো। আমার একটা কোশ্চেন আছে স্যার। আপনি যেটা বললেন কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স, কিউ এন্ড কিউসি, ওটার সঙ্গে কি স্যার ডেটা অ্যানালিস্টের কোনো রিলেশন আছে? কারণ ওটা তো হ্যাঁ, স্যার টোটাল। রিলেশন আছে। কেননা তুমি কোয়ালিটি কন্ট্রোল কখনো করেছো? হ্যাভ ইউ হ্যাঁ, গট কিউসি ইনভলভ? করেছি। ইয়েস ইয়েস স্যার। কোয়ালিটি কন্ট্রোল যখন করে তখন কি বের করে বলো? What is the purpose of স্যার doing a quality control? ট্যাবলেটের যদি ধরি, ট্যাবলেটের ক্ষেত্রে স্যাম্পেল নিয়ে টোটাল আমাদের ভ্যালিডেটেড স্পেক অনুযায়ী, ভ্যালিডেটেড স্পেস, মানে ভ্যালিডেটেড যে ডেটা, সেই অনুযায়ী আমার ডেটা ম্যাচ হচ্ছে কিনা টোটালটা আমাদের চেক করতে হয়। কারেক্ট, কারেক্ট। তারপরে কি Yes. করতে হয়? তারপরে স্যার যদি ওইগুলো পাস হয়ে যায় তাহলে ওই প্রোডাক্ট মার্কেটে যাবে, যদি পাস না হয় তাহলে ওই প্রোডাক্ট ডিস্ট্রয় হয়ে যাবে। খুব ভালো। ওকে। দ্যাটস দ্য এক্স্যাক্টলি কোয়ালিটি কন্ট্রোল বা কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ। ইয়েস কিন্তু স্যার। অ্যানালিস্টের কাজ এখানে কি করতে হবে? ওয়াই ডু ইউ রিকোয়ার অ্যান অ্যানালিস্ট হিয়ার? তুমি পাস্ট এক বছরের প্রোডাকশন নিয়ে তুমি অবভিয়াসলি তার কতগুলো ডিফেক্ট বেরিয়েছে, কি করেছো তার অ্যানালিসিস করবে না? ইয়েস তোমার স্যার। তোমার প্রসেসটা ইমপ্রুভ করছে না প্রসেস আরো খারাপ হয়ে যাচ্ছে উইথ টাইম, ইয়েস ইউ মাস্ট বি ডুইং দ্যাট অ্যানালিসিস। ইয়েস। হ্যাঁ, সুতরাং এখানে অ্যানালিসিসের একটা গুরুত্ব তো আছেই। কেননা ইউ হ্যাভ হ্যাঁ। সো মাচ অফ ডেটা। যেখানেই Yes. ডেটা থাকবে সেখানে অ্যানালিসিসের স্কোপ থেকে যায়। বুঝতে পেরেছ? মানে স্যার আপনি বলছেন যে কোয়ালিটি কন্ট্রোলে, মানে এখানে কোয়ালিটি কন্ট্রোল হিসাবে, অ্যাজ এ কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট হিসাবে নয়, অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট কোয়ালিটি কন্ট্রোলের প্রিভিয়াস পাস্ট কোয়ালিটি ডেটা কন্ট্রোল চেক। অ্যানালিস্ট তোমাকে হয়তো বলা হতে পারে, বাট দ্যাট ইজ এ আচ্ছা। ডেটা অ্যানালিসিস জব। দেখো, ওকে। কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্টের কাজ কোয়ালিটি কন্ট্রোল করা নয়। কোয়ালিটি কন্ট্রোল, ডিফেক্ট ট্র্যাকিং, এগুলো এগুলো তো যে ওখানকার রুটিন কাজ। হ্যাঁ, কিন্তু ইয়েস স্যার। ডিফেক্ট ট্র্যাকিং করে তোমার যে রেজাল্ট পেলে, এবং সেটা যেটা তোমার মানে কিছুটা অটোমেটেড, কিছুটা নন অটোমেটেড প্রসেসে, হোয়াট এভার ডেটা ইউ আর কালেক্টিং, ইউ আর ওয়ার্কিং অন দ্যাট ডেটা টু মেক ইউর ডুইং ইউর অ্যানালিসিস বা রিপোর্টিং। ইয়েস যখনই তুমি স্যার। এই রিপোর্টগুলো ডেভেলপ করে ইয়েকে পাঠাচ্ছ, তোমার ম্যানেজারকে হ্যাঁ। পাঠাচ্ছ কিংবা তোমার পার্টনারকে পাঠাচ্ছ, ডিরেক্টরসদের পাঠাচ্ছ, স্টেক হোল্ডার্সদের পাঠাচ্ছ, তখন ইউ আর অ্যাকচুয়ালি অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যানালিস্ট। ইয়েস। এবং তোমার রোলটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। বুঝতে পেরেছ না? ইয়েস স্যার, So, গট। so you are going to be liable for anything that happens to the organization in future and in ওর ওপর ডিপেন্ড করে ওরা হয়তো ইয়েস। লোকেদের সংখ্যা কমিয়ে দেবে, বাড়িয়ে দেবে, ওরা আরো মেশিন কিনবে কিনা, ওরা আরো ফেসিলিটিস অ্যাড করবে কিনা, সমস্ত ডিসিশন তো এইসবের উপর ডিপেন্ড করে।
So হ্যাঁ you স্যার। will be an important figure in the whole process. এবং সেই ক্ষেত্রে তোমার একটা রেসপন্সিবিলিটি থেকে যায় যে হাউ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য গোলস অফ দ্য অর্গানাইজেশন, হোয়াট অর্গানাইজেশন ইজ লুকিং ফর। হুম, ওরা খুব প্রফিট করতে চাইছে, তাহলে ওরা যদি বলে যে ইউ সি হাউ উই ক্যান রিডিউস আওয়ার কস্ট, তখন তোমার যে অ্যানালিসিস হবে সেই অ্যানালিসিসের বেসিক অবজেক্টিভ হবে যে ওয়েদার উই ক্যান রিডিউস আওয়ার কস্ট। এবং সেটার জন্য আমরা কি করতে পারি, তার জন্য ব্যাক যত ডেটা ডেটা কালেক্ট করে এবং সেটাকে বুঝে, হ্যাঁ, সেটার উপর ডিসিশন নেওয়া এবং ডিসিশন নিতে সাহায্য করা, স্পেসিফিক্যালি যারা সিনিয়র্স রয়েছে, হ্যাঁ, তাদের ডিসিশন নিতে সাহায্য করা। দেখো, এর মধ্যে অ্যানালিস্টের একটা মস্ত বড় কি আছে জানো তো? ভালো অ্যানালিস্ট হতে গেলে তুমি শুধু অ্যানালিসিসের জবটা করবে না, ইউ শুড বি অলসো গিভিং প্রেজেন্টেশনস অফ ইউর অ্যানালিটিক্যাল। তুমি ওখানে প্রেজেন্টেশন দিয়ে ওদেরকে বলবে দেখুন এই সব জায়গাগুলোতে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, দিস ইন্ডিকেটস দিস, এইখানে আপনারা এরকম, ইউ ক্যান সাজেস্ট সার্টেন ডিসিশনস, সার্টেন অপরচুনিটিস, হ্যাঁ, কিছু অপরচুনিটিস তুমি ওদের সাজেস্ট করতে পারো, অ্যান্ড দ্যাট মেক্স ইউ ভেরি ইম্পর্টেন্ট পার্সন টু দ্যাম। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট। এখানে ডেটা অ্যানালিস্টের বিশাল একটা রোল রয়েছে। ডেটা অ্যানালিস্ট ইজ নট এ রুটিন জব, ইটস এ অ্যানালিস্ট জব। অ্যানালিস্ট সবসময় একটা ডিসিশন মেকিং এর সাহায্য করতে হেল্প করে। হ্যাঁ, সো দ্যাট ইজ হাউ ইউ আর গোয়িং টু ওয়ার্ক লাইক। এবার লেটস কাম টু দ্য, এখানে দেখো এই যে বিভিন্ন, আমি এখানে বিভিন্ন সার্ভিস অর্গানাইজেশন, প্রোডাক্ট অর্গানাইজেশন, রিসার্চ অর্গানাইজেশন, ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন, এদের এই যে স্লাইডটা বানিয়েছি, এটার পারপাসটা কি হচ্ছে? পারপাসটা হচ্ছে বেসিক্যালি হোয়াট আর দেয়ার প্রায়োরিটিস, এটা বোঝা, ওরা কেন আছে। ধরো সার্ভিস অর্গানাইজেশনে তুমি কি করো, ইউ আর ডিলিং উইথ ক্লায়েন্টস, রাইট? সো অ্যান্ড ইউ মে বি ওয়ার্কিং অন প্রজেক্টস। আমরা সফটওয়্যার সার্ভিস দিই, প্রজেক্টস নিয়ে কাজ করি, হ্যাঁ, আমরা কাস্টমার ফিডব্যাক গুলোকে ইম্পর্টেন্স, আমরা এমপ্লয়িজ ফিডব্যাক গুলোকে ইম্পর্টেন্স। এগুলো এগুলো দু একটা জিনিস, আমি মানে ইনফ্যাক্ট ইট ক্যান বি এনিথিং, এনি নাম্বার অফ থিংস। তো এদের কাছে প্রায়োরিটি জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, হোয়াট আর দ্য প্রায়োরিটিজ অফ এ পার্টিকুলার অর্গানাইজেশন ওয়্যার আই হ্যাভ জয়েন্ট। সেইখানে গিয়ে তোমাকে বুঝে সেখানকার অ্যানালিটিক্যাল ওয়ার্কটা, তোমাকে অ্যানালিটিক্যাল গোল সেটিং করতে হবে এবং অ্যানালিসিস যেটা করবে সেটা এইগুলোর উপর ডিপেন্ডেন্ট। যেমন প্রোডাক্ট অর্গানাইজেশন, ওরা মার্কেটিং প্রোডাক্ট রিসার্চ করবে, মার্কেটিং রিসার্চ করবে, সেলস ট্র্যাকিং করবে, প্রোডাক্ট ফিচারগুলোকে ডিটারমাইন করবে, ওরা ভাবার চেষ্টা করবে কোন প্রোডাক্টের কি ফিচার থাকলে ওই ওটা সেলসে বেশি বেশি সেল হবে কিংবা বেশি প্রফিটেবল হবে, কস্ট কম হবে। তো অনেক কিছু এর মধ্যে ইনভলভড হয়ে যায়। তো সমস্ত এই যে এই আসপেক্টস গুলোকে তোমাকে ফোকাস করতে হবে। সো the more you focus on these things, you become more useful to the organization and you become more reputed for the organization. তোমাকে অর্গানাইজেশন একজন ডিপেন্ডেবল অ্যাসেট হিসেবে তখনই চিন্তা করবে যখন তোমার এই অর্গানাইজেশনের বেসিক যে গোলস সেগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা থাকবে, and you know what you have to prove through your work. দেখো আমাদের ইন রিয়ালিটি এগুলো হয়তো অনেক সময় হয় না, কারণ হচ্ছে তোমার মাথার উপরে যে বসে আছে সেই লোকটার শর্ট টার্ম গেম নিয়ে চলেছে, ও ভাবছে যে আমি কোন রকমের নিজের সার্ভাইভাল এনশিওর করবো, সেখানে তোমাকে দাবিয়ে রাখার চেষ্টা। হ্যাঁ, তুমি ওরকম এনভায়রনমেন্টেও পড়তে পারো, আমি পড়েছি এরকম এনভায়রনমেন্ট। এবং সেই সব ক্ষেত্রে it is up to you whether you will like to continue in that organization or you will like to leave that organization and join a more
মানে যেখানে তোমার ডেভেলপমেন্ট হবে, যেখানে তুমি গ্রো করবে, সেরকম জায়গায় তুমি জয়েন করবে কিনা। সেটা একটা রিস্কের ব্যাপার হয়। অনেকে লাঠি ঝাঁটাকেও ওখানে পড়ে থাকে। আমার নিজের ক্ষেত্রেই হয়েছে। আই হ্যাড সাম কাইন্ড অফ ইয়ে, কি বলবো, যে কনস্ট্রেন্ট ছিল। সেখানে আই আই কম্প্রোমাইজড উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড আই কন্টিনিউড ফর ফিউ ইয়ার্স। তাতে আমার কি হলো, তাতে আমার ক্ষতি হয়ে গেল প্রচুর। ক্ষতি এই জন্যে হলো, কেননা আমি বেসিক্যালি মোটিভেশনটাই লুজ করি। আমার মনে হতো যে দূর, এই আমার মানে ফিউচার লাইফ এরকম ভাবেই চলে। So you should join an organization where you get encouragement, you should be getting opportunities, you should be getting, তুমি যে কাজটা করছো সেই কাজটার স্কিলটা তোমার গ্রো করবে এবং তোমার কাজের রেপুটেশন, এইরকম একটা জায়গাতে তোমাকে জয়েন করা উচিত। এখন আমাদের ইন্ডিয়ার সিচুয়েশনটা সবসময় এরকম নয়। হয়তো অনেকগুলো জায়গা পাল্টে তুমি ওরকম একটা জায়গা পেতে পারো। সবসময় টাকাটা হওয়া উচিত নয়, মানে টাকাটাই একমাত্র উম, গোল। আহ, আমাকে টাকা বেশি দিচ্ছে বলে আমি যেখানে ইচ্ছে জয়েন করলাম, তা হওয়া উচিত না। তোমাকে এই আসপেক্টস গুলোকে কনসিডার করে তবে তোমার কোনো অর্গানাইজেশন জয়েন করা উচিত, এবং সেই সব অর্গানাইজেশনে তোমার এনশিওর করতে হবে যে ফিউচার গ্রোথটা তোমার হয়। এরকম না হয় যে তুমি আইদার তুমি কাজের সুযোগই পেলে না, তুমি সারাক্ষণ বসে বসে কাটাচ্ছ। লোকে ভাবছে বাহ, আমার তো বেশ দিব্যি পয়সা আসছে, ব্যাংকে পয়সা আসছে, আমার কোনো কাজ নেই, আমি তো বাড়িতে ঘুমিয়ে কাটাচ্ছি। এরকমও বহু লোক আছে। আমাকে ইনফ্যাক্ট আমার মনে পড়ে যে আমি আচ্ছা, এটা আমার প্রায় তো 1988-এর ঘটনা, বুঝলে তো। আচ্ছা। 88-এর সময় কিছু আহ, লোক ছিল যারা আমাদের এই ইয়েতে কাজ করতো, মানে এই যে ওই যে কাঁচরাপাড়া ওয়ার্কশপ আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রেলওয়ে ওয়ার্কশপ, ওখানে কাজ Yes. করতো। ও আমাকে সকালে 7টার সময় বেরোতে দেখতো, 7টা না পায় আরো আগে, 6:30টার সময় বেরোতে দেখতো। ওখানে দেখতাম বসে বসে লোকটা অনেক সময় দোকানে বসে আছে, চা খাচ্ছে। হুম। ও আমাকে বাড়ির কাছাকাছিই থাকতো, আমাকে বলতো, শান্তনু তোমাকে দেখে আমার সত্যি মানে আই ফিল লাইক ক্রাইং তোমাদের অবস্থা দেখে। এই দেখো আমি যাব ওখানে, সই করে চলে আসবো, বাড়ি চলে আসবো, কেউ কিছু বলার নেই, এরকমই চলবে আমার সারা লাইফ। আর তোমরা কি করছো? তোমরা সকাল 6টার সময় বেরোচ্ছ, ওখানে গাড়ি ধরবে, গাড়ি ধরে তারপরে বাড়িতে ফিরবে 9টার সময়। আমি কিছু বলতাম না। আমার সঙ্গে আরো লোকজন থাকতো, তারাও একই কথা তাদেরও শোনাতো। হোয়াট হ্যাপেন্ড ইউ নো, ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে ওকে ভাগিয়ে দিল। আচ্ছা। হি হ্যাড টু লিভ দ্য অর্গানাইজেশন। তারপরেও ও বলতো যে আমি এত টাকা পেয়েছি যে আমার 14 গোষ্ঠী কেটে যাবে। কিন্তু এখন দেখতে পাই যে ও একটা লুঙ্গি পরে আর একটা সাইকেল নিয়ে কোনো রকমে হাঁটতে হাঁটতে যায়। হেলথের অবস্থা খুব খারাপ, ইয়ের অবস্থা খুব খারাপ। দিস ইজ দ্য সিচুয়েশন। দেখো এই জিনিসটা তুমি তুমি ওই কি বলবো যে আহ, একটা ইউটোপিয়ান ইয়েতে থাকতে পারো। তোমাকে নিজেকে স্যাটিসফাই করতে হবে যে তুমি যে জায়গাটাতে তোমার সেখানে গ্রোথ হচ্ছে কিনা, সেখানে তোমার সত্যিকারের কিছু ডেভেলপমেন্ট হচ্ছে কিনা। যেমন একটা ভুল এনভায়রনমেন্টে থাকার কথা, থাকা উচিত নয়, তেমনি একদম কাজ না করে আমি একটা লোকজনকে ঠকিয়ে চলেছি কন্টিনিউয়াস, হ্যাঁ, এটা কিন্তু বেশি দিন কন্টিনিউ করে। সো ট্রাই টু বি অনেস্ট, হ্যাভ ইউর, তুমি দেখবে যে ইউ উইল ফিল গুড, ইউ উইল ফিল গুড অ্যাবাউট ইট। তোমার কাজের উপর আস্থা থাকবে, নিজের উপর আস্থা থাকবে, লোকজনের সঙ্গে যখন কথা বলবে ইউ উইল ফিল কনফিডেন্ট অ্যাবাউট। তো এই ব্যাপারটা যেখানে যেখানে পাবে, যে জিনিসটা পাবে যে তোমার কাজটা তুমি ভালো করে করতে পারছো, অ্যান্ড ইউ আর অ্যাকচুয়ালি গ্রোয়িং, ইউ গেট মোর অপরচুনিটিস, ইউ আর বিং অ্যাডমায়ার্ড ফর ইউর কন্ট্রিবিউশন, এইসব আসপেক্টস গুলো যেখানে থাকবে সেখানে তোমার কন্টিনিউ করবে।
So these are the things which basically যেগুলো তোমার প্রায়োরিটি এবং এইসব আসপেক্টস গুলোকে মাইন্ডে রাখতে হবে। হ্যাঁ, তো রোল অফ এ ডেটা অ্যানালিস্ট কি করে তার? পুরো ডেটা আইডেন্টিফিকেশন করে, ডেটা অ্যাকুইজিশন করে, ক্লিনিং করে। এটা মেইনলি ডেটা ইঞ্জিনিয়ার্সদের টাস্ক। হ্যাঁ, ডেটা অ্যানালিস্টরা স্পেসিফিক্যালি এই কাজটা করে না, কিন্তু ওভারল্যাপড হয়। তুমি যদি এই কাজটা জানো, এটা তোমারই সুবিধা। বুঝতে পেরেছো? ইউ আর কনসিডার্ড এ পার্সন হু ক্যান টেক কেয়ার অফ দ্য এন্টায়ার প্রসেস। ডেটা অ্যানালিসিসের মেইন টাস্ক হচ্ছে এইগুলো। ডেটা এক্সপ্লোরেটরি, মানে ডেটা এক্সপ্লোরেটরি অ্যানালিসিস যেটা করে, হ্যাঁ, ইডিএ যেটা বলে, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, সেই জিনিসটা রিপোর্টিং করা, ড্যাশবোর্ড তৈরি করা, রিপোর্টিং করা, অ্যান্ড ইন্ডিকেটিং ডিসিশনস। ইন্ডিকেটিং, you are not the decision maker, but you can push the decisions by convincing people. আর তোমার যত কনভিকশন থাকবে তোমার নিজের কথা বলার মধ্যে, যে দিস আর দ্য আসপেক্টস আই ক্যান সি উইচ আর ইম্পর্টেন্ট, তুমি বলবে না যে এই ডিসিশনটা আপনি নিন, বলবে যে এর থেকে আমরা এইটা জানতে পারছি। অ্যান্ড দিস লিডস টু এ থট প্রসেস অফ দিস কাইন্ড, যাতে আমাদের এই এই সুযোগ থাকবে। তুমি এরকম হবে, হ্যাঁ, যে এই জিনিসগুলো হতে পারে। তুমি বলতে পারো না আপনারা এটা করুন, এইটা করা উচিত। এটা করা উচিত মানেই তুমি পুশ করছো তোমার ডিসিশন। তুমি বলছো যে আমি বুঝছি যে এই এই সুযোগগুলো আছে, দিস আর দ্য অপরচুনিটিজ উইচ আর দেয়ার, দিস আর দ্য আসপেক্টস ইউ শুড ফোকাস আপন, তাহলে আপনার সুবিধা। এইটুকু বললেই ছেড়ে দেবে। হ্যাঁ, দিস ইজ ইয়োর জব। আচ্ছা, স্কিলস রিকোয়ার্ড। হ্যাঁ, কি কি স্কিল দরকার হয়? আন্ডারস্ট্যান্ডিং নেচার অফ ডেটা। অবভিয়াসলি ডেটার বুঝতে হবে। তোমার ডেটার যদি না বোঝো, তাহলে ওর ওপর অ্যানালিসিস কিছু করতে পারবে। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, ওয়াই দ্য ডেটা ইজ দেয়ার, হোয়াট আই এম অ্যাকচুয়ালি গেটিং আউট অফ দ্যাট। তার জন্য কিছুটা বিজনেস নলেজ দরকার। আন্ডারস্ট্যান্ডিং বিজনেস হচ্ছে নেক্সট থিং, বা এরও উপরে যাওয়া দরকার ছিল, যে আন্ডারস্ট্যান্ডিং বিজনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং নেচার অফ ডেটা। These are the two things which you have to do side by side. ওকে স্যার। হ্যাঁ, দেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন টাইথন, এই জাতীয় জিনিস। হ্যাঁ, তাতে এক্সেল, অ্যানালিটিক্যাল টুলস, এগুলো জানলে আরো ভালো। দেন কাম স্ট্যাটিস্টিক্স। ডেটা অ্যানালিস্টের পক্ষে স্ট্যাটিস্টিক্স ভালো জানাটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। স্ট্যাটিস্টিক্স মানে মোটামুটি বোঝা দরকার আছে, এবং পারপাস বোঝা দরকার, ওয়াই দিস কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্স আর রিকোয়ার্ড। ওর জন্য তোমাকে ওই বইটা বলেছি, আন্ডারস্ট্যান্ডিং Yes. প্লেইং উইথ ডেটা না কি একটা ছিল না, আর্ট অফ আর্ট অফ স্ট্যাটিস্টিক্স। ওই বইটা হাইলি তোমাকে হেল্প করবে, ভীষণ হেল্প করবে এই বিষয়টাতে। তো স্ট্যাটিস্টিক্স এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়াল। এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হচ্ছে মিন, মোড, মিডিয়ান, নানান ধরনের সামারাইজ করা, যেগুলো আমরা অলরেডি করেছি, কিছুটা দেখেছি। ইয়েস স্যার। যেটা করতে চলেছি সেটাও ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যেই পড়ে, সেটা হচ্ছে চার্ট মেকিং, ভেরিয়াস টাইপস অফ ভিজুয়ালাইজেশনস। হ্যাঁ, এটাও ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট। এরপরে আছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এইটাই হচ্ছে আসল, যেটা ডিসিশন মেকিং এ বিশাল রোল প্লে, যেগুলোতে তোমাকে পি ভ্যালু, জেড ভ্যালু, এই সমস্ত বার করতে হয়, নানা রকম। আরেকটা জিনিস এখানে যেটা ইম্পর্টেন্ট, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর কাজ করতে গেলে কিছুটা প্রবাবিলিটির ব্যাপারটা জানতে। তবে probability is more important for those who are working with AI related things. কেন AI is based on probability. কেন ওদের ট্রেন্ড সেটিং, তুমি ট্রেন্ড Yes. দেখাচ্ছ না, As সুতরাং per পুরোটাই past probability।
Yes, sir. প্রেডিক্টিভ ডেটা। Correct. পাস্ট ডেটার উপর কাজটা খুব একটা প্রবাবিলিটির উপর কিছু হয় না, না, তবে as per part- past data স্যার আমরা প্রবাবিলিটি অনুযায়ী ফিউচার ডেটা ট্রেন্ড সেট করব। কারেক্ট। কিন্তু ডেটা অ্যানালিস্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পার্টলি তারা একটুখানি প্রবাবিলিস্টিক ট্রেন্ড দেখাতে হতে পারে, and that helps. It's a it's not a regular requirement, but it is a requirement at some point of time. তুমি যদি এত পাস্ট অ্যানালিসিস করলে তার থেকে তুমি কি বুঝতে পারছো, তোমাকে প্রবাবিলিটি ট্রেন্ডটা তুমি যদি দেখাতে পারো ইজ গোয়িং টু বি ভেরি ভেরি হেল্প। বুঝতে পেরেছো? আর স্পেসিফিক্যালি রিগ্রেশন অ্যানালিসিস বা লজিস্টিক রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল রিগ্রেশন, এগুলো তুমি যদি করতে পারো ইজ গোয়িং টু বি, বা ক্লাস্টারিং, এগুলো যদি জানো, এই মেশিন লার্নিং এর এই পার্টটুকু জানো, ইজ গোয়িং টু বি ভেরি হেল্প। ঠিক আছে? ওকে স্যার। So analyzing results is important. Next. আচ্ছা, রোড ম্যাপ তাহলে কি? আমার নেক্সট ইয়েটা হচ্ছে রোড ম্যাপ। এটা হচ্ছে বেসিক জিনিস। হ্যাঁ, বেসিক রোড ম্যাপ অবজেক্টিভস বলতে পারো। এটা রোড ম্যাপ অবজেক্টিভস বললে বেটার। লার্ন পাইথন, লার্ন এসকিউএল, এক্সপেরিমেন্ট উইথ ডেটা ফরম্যাটস অ্যান্ড রিপোর্টিং। রিপোর্টিং, নানান ধরনের রিপোর্টিং ট্রাই করা উচিত। নানান ধরনের ডেটা ফরম্যাট, মানে যেখান থেকে ডেটা আসছে সেই ধরনের ডেটা অরিজিনেট, যেখানে ডেটা অরিজিনস নিয়ে কাজ করার যে এক্সপিরিয়েন্স, সেটা ডেভেলপ করা উচিত। স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস কত রকম হয় এবং তাদের ইমপ্লিকেশন কি, তাদের কোথায় কি ইউজফুলনেস, সেটা। লার্ন টেকিং ডিসিশনস অন ডেটা। দিজ আর দ্য বেসিক অবজেক্টিভস অফ মেকিং এ রোড ম্যাপ ফর ইউর Yes, sir. ডেটা অ্যানালিসিস লার্নিং। এইবার বাকিটা আমি যেটা করেছি সেটা আমি গ্রোকে জিজ্ঞেস করেছি যে Okay. তুমি কেমন হবে ইয়ে করবে। সো নাও ইউ সি ডিটেল রোড ম্যাপ, ইনভেস্ট অ্যাট লিস্ট 1 year। হ্যাঁ, এটা আমার সাজেশন। Okay, sir. ফাউন্ডেশনস, তো এইখানে 1 to 3 months you should spend on descriptive statistics, probability, Excel, programming basics, Okay, sir. পাইথন অর আর। তুমি পাইথন শিখছো, আর এর ইমিডিয়েট দরকার নেই। হ্যাঁ, Okay. তো পাইথন শিখেছো এবং পাইথনটা ভালোভাবে শিখে সেটা একটা মস্ত বড় তোমার একটা অ্যাডভান্টেজ হবে। তুমি এখন এই ফার্স্ট স্টেজটাতেই রয়েছো, ফাউন্ডেশন Yes. স্টেজটা। হ্যাঁ, সো মিন, মোড, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েশন, ডিসপার, মানে ওই যেটাকে বলে থিওরি অফ ডিসপারশন, মানে এই, হ্যাঁ, তো ওই ওই পার্টটা মানে সেন্ট্রাল টেন্ডেন্সিটার উপর বেস করে তোমার কত রকম কি আছে, সেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সেটা নিয়ে ডিল করবে। প্রবাবিলিটির কিছুটা জানা, নর্মাল, বাইনোমিয়াল। বাইনোমিয়াল হচ্ছে দুটো আউটকাম নিয়ে প্রবাবিলিটি। নর্মাল Yes. প্রবাবিলিটি হচ্ছে অনেকগুলো একটা আউটকাম outcome. নিয়ে। দেয়ার ইজ মেনি আদার প্রবাবিলিটি ওয়েজ টু। হাইপোথেসিস টেস্টিং হচ্ছে, এগুলো হচ্ছে তোমার ওই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর পার্ট। আর এক্সেল ক্যান হেল্প ইউ ইন অর্গানাইজিং দ্য ডেটা, অ্যান্ড দ্য সেম থিং ইউ ক্যান ডু উইথ পাইথন টু। পাইথন দিয়ে একই কাজ করতে পারে, কিন্তু পাইথন ইজ এ স্লাইটলি ডিফিকাল্ট ওয়ে টু ডু অল দিস থিংস। কেননা সেখানে পাইথনের উপর তোমার যথেষ্ট হোল্ড থাকা দরকার আছে। সো ইউ ক্যান লার্ন এক্সেল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্সেল ক্যান ডু অ্যান্ড হাউ টু ডু ইট ইন পাইথন। তুমি যদি দুটোই জানো না, তোমার বিরাট একটা হেল্পফুল ব্যাপার। সো সেকেন্ড হচ্ছে যে ডেটা ফান্ডামেন্টালস, এসকিউএল, সিলেক্ট, জয়েন, এগুলো তোমাকে আমি করাইনি, এগুলো কোনো সময় ডেফিনেটলি করে দেবো। আমাদের এগুলো শেষ হলে এসকিউএল এর উপর ফোকাস করা যেতে পারে। কিন্তু আমি চাইবো যে তুমি নিজে খানিকটা ব্যাপারটাতে অভ্যস্ত হয়ে তারপরে এসো। তুমি নিজে বলো যে নাও আই ক্যান স্টার্ট মাই নেক্সট। এইটা হচ্ছে ফার্স্ট ফাউন্ডেশন। এরপরে হচ্ছে কোর ডেটা অ্যানালিটিক্স স্কিল।
which is 3 to 6 months. এটাতে তুমি হেভিলি যে জিনিসগুলো করবে, ডেটা র্যাংলিং। র্যাংলিং হচ্ছে পার্টলি ক্লিনিং, ডেটা ক্লিনিং আমরা কিছুটা শিখেছি। নানা রকম আউটলায়ার্স, ডুপ্লিকেট, আউটলায়ার্স নিয়ে আমি ডিল করিনি, মিসিং ভ্যালুজ নিয়ে ডিল করেছি, ডুপ্লিকেটস নিয়ে। ডুপ্লিকেট, হ্যাঁ, নর্মালাইজ, এগ্রিগেট, রিশেপিং ডেটা সেট, এগুলো আমরা প্যান্ডাজে, নামপাইতে অবভিয়াসলি আমরা এগুলো করি। ক্লিন মেসি ডেটা সেট উইথ ফ্রম ক্যাগল একটা জায়গা যেখান থেকে তুমি চেক করতে পারো। ইউ ক্যান, যেমন টাইটানিক ডেটা সেট থেকে নিয়ে তুমি ওটাকে নানা রকম ভাবে খেলতে পারো সেইটা। ওখানে এটা একটা ডেটা সেটের নাম দিয়েছি, টাইটানিক ডেটা। হ্যাঁ, এরপরে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, এটা হচ্ছে বেসিক্যালি ম্যাটপ্লটলিব এবং সিবর্ন নিয়ে কাজ। পাইথনে জিজি প্লট, যদি আর নিয়ে কাজ করো, জিজি প্লট নিয়ে কাজ। তো বেসিক্যালি এখানে তুমি স্ক্যাটার বার চার্ট, স্ক্যাটার চার্ট, হিস্টোগ্রাম, তারপরে নানান ধরনের, এর আগের দিন যেটা দেখালাম বক্স প্লট, পার্সেন্টাইল দেখাচ্ছিলাম, বক্স এন্ড বিস্কাট প্লট। হ্যাঁ, তারপরে ভায়োলিন প্লটস, অনেক রকম প্লটিং আছে। সেই প্লটিং গুলো করে তোমাকে সুটেবল মতো, অনেক প্লটিং করলেই যে তুমি ভালো ডেটা অ্যানালিস্ট হলে তা নয়, প্লটিং কেন করছো সেটাই, হ্যাঁ, কি দেখাতে চাইছো সেইটার উপর বেস করে তুমি কোনটা বেস্ট, কোন প্লটিং মেথডটা বেস্ট ফর মাই সার্ভিং মাই পারপাস, বা মেবি ইট মে বি দেয়ার মে বি এ কম্বিনেশন অফ প্লটিং মেথডস, ইটস আপ টু ইউ। So, identifying trends, correlations, and anomalies. Correlation is again a part of your trends and correlations. Trends, which is regression. Correlation is a part of inferential statistics part, বা even তুমি বলতে পারো যে statistical processes এগুলো। Anomalies হচ্ছে defects, মানে কোথায় কোথায়, যেমন outlier is an anomaly kind of thing. Outlier মানে তোমার অনেক ডেটার থেকে একটা দুটো ডেটা খুব ডিফারেন্ট, আলাদা। হ্যাঁ, সেই ডেটাটা তোমার ইজ নট গোয়িং টু বি, ওগুলো সরিয়ে দেওয়াটা প্রয়োজন পড়ে, তাহলে ইউ গেট এ বেটার ভিউ অফ দ্য ডেটা। নাহলে ওইটা পুরো স্কিউ করে দেবে তোমার ইয়েটাকে, অ্যানালিটিক্যাল ব্যাপারটাকে স্কিউ করে দেবে। হ্যাঁ, তো এখানে কিছু অর্গানাইজেশন, এই যে ডেটা অ্যানালিসিস উইথ পাইথন, হ্যাঁ, IBM এর একটা কোর্স আছে, ইউ ক্যান গো থ্রু দ্যাট, ওগুলো ফ্রি কোর্স, ইউ ক্যান গো থ্রু, দে আর ফ্রি, বাট মানে কি বলবো যে দে আর কোয়াইট রিগরাস। হ্যাঁ, অনেক কিছু শিখতে পারবে। এক্সেল, VLOOKUP ও HLOOKUP এগুলো তো জানো নিশ্চয়ই। পাওয়ার কোয়ারিজ, ম্যাক্রোস, এগুলো ইউজ করা। BI টুলস, এটা বিজনেস ইন্টেলিজেন্সের BI টুলস, মাইক্রোসফটের BI, হ্যাঁ, পাওয়ার BI ইউজ করা, বা ট্যাবলু ইউজ করা, সেগুলো it is an addition to your skills. হ্যাঁ, এগুলো আস্তে আস্তে করবে। ইট ইজ নট যে তোমাকে এক্ষুনি করতে হবে, না করলে কিছু হবে না, এরকম নয়। কিন্তু ইফ ইউ হ্যাভ ডেটা সম্পর্কে যথেষ্ট ক্লিয়ার ধারণা থাকলেই তুমি ইউ আর এলিজিবল ফর ডুইং অ্যানালিটিক্যাল থিং। তুমি এই টুলস গুলো ইন ফিউচার যত তুমি তোমার কেরিয়ার, মানে তুমি যেমন এই কাজটাতে 7 বছর কাটিয়েছো, ফার্মেসিতে 7 বছর কাটিয়েছো, ফার্মাসিউটিক্যাল কাজে, তার মধ্যে 3 বছর তুমি মেডিকেল ট্রান্সক্রিপশন করলে। সো ইউ হ্যাভ ডেভেলপ সার্টেন লেভেল অফ স্কিল অন দ্যাট। হ্যাঁ, তোমার এই জিনিসটাও হচ্ছে কন্টিনিউয়াস স্কিল ডেভেলপমেন্ট হতে থাকবে। যত কাজ করতে থাকবে, যত এক্সপেরিমেন্ট করবে, ইউ উইল লার্ন অ্যাবাউট হাউ টু ডু দ্যাট। সেটা হচ্ছে ফেজ 2। সো কোর ডেটা অ্যানালিটিক্স স্কিলস। Intermediate analytic skills, obviously that will, সেটা একটু এগুলোর, এটা আগেরটা ছিল বেসিক, এবার ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেলে তুমি কি কি করতে পারছো? ইউ আর এবল টু ডু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এর আগে যে যত কাজ করছিল সেগুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, স্ট্যাট মডেলস, পাইথনের সাইপাই, স্ট্যাট মডেলস, এগুলো আমার এখানে দেখবে নোটেড রয়েছে, সেগুলো নিয়ে কাজ করার।
এবং সেগুলো কেন এইগুলো নিয়ে কাজ করছি, চি স্কোয়ার টেস্ট, রিগ্রেশন অ্যানালিসিস টেস্ট, টি টি টেস্ট, জেড টেস্ট, এগুলো কেন করছি সেগুলো সম্পর্কে ক্ল্যারিটি থাকা উচিত। হ্যাঁ, ক্ল্যারিটি থাকা উচিত। এবি টেস্ট, হ্যাঁ, অ্যানোভা টেস্ট যেগুলোকে বলে, এই সমস্ত জিনিসগুলো ইউ শুড বি নোয়িং। ডেটা স্টোরি টেলিং, ট্রান্সলেট ফাইন্ডিংস ইন্টু ন্যারেটিভস। লার্ন টু প্রেজেন্ট রিপোর্ট, আমি তোমাকে যেটা বলছিলাম যে তোমাকে স্টেক হোল্ডারের সামনে তোমার ডেটাটাকে প্রেজেন্ট করতে হবে। দিস ইজ ওয়ান কোয়ালিটি ইউ উইল রিকোয়ার এ ডেটা অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট। বিগ ডেটা বেসিক্স, এই বিগ ডেটা বেসিক্সটা অনেক অ্যাডভান্স লেভেলেই আমি কনসিডার করি, যদিও তোমাকে বেসিক্যালি তোমাকে এসকিউএল এবং মঙ্গোডিবি, হাডুপ, স্পার্ক, এই জিনিসগুলো, এগুলো টেকনোলজি এক একটা, এগুলো জানলে ভালো, মানে গ্র্যাজুয়ালি তুমি শিখবে, আর এগুলো আস্তে আস্তে তোমার আসবে। ইউ আর নট গোয়িং টু লার্ন ইট ওভারনাইট। হ্যাঁ, ইট উইল টেক টাইম, 5 বছরে ধরে রাখতে পারো, কিন্তু এখানে তুমি কোর্স করে নিতে পারো। ইউ ক্যান ডু এ কোর্স অ্যান্ড লার্ন দ্য বেসিক্স। ফেজ 4, অ্যাডভান্সড অ্যান্ড স্পেশালাইজড অ্যানালিটিক্স। এটা হলো তোমার মেশিন লার্নিং, সাইকেট লার্ন ফার্ম, এই সমস্ত পিক অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফাইন্যান্স, মার্কেটিং, হেলথ কেয়ার, হোয়াট এভার। হ্যাঁ, তো এগুলো নিয়ে কাজ করা। আচ্ছা, এই কনটেক্সটে নাও আই এম সুইচিং ওভার টু অ্যানাদার থিং। নাও আই এম সুইচিং ওভার টু দ্য ফাইন্যান্স রিলেটেড থিং, এই ফার্মেসি রিলেটেড। এটা তো তুমি যেটা দেখলে এটা সবার জন্য আজকে। হ্যাঁ, এটার আর একটা ইয়ে আছে যে বিল্ড পোর্টফোলিও তৈরি করা। এগুলো হচ্ছে জেনারেল যারা করছে তারা, কিন্তু যারা ফার্মা কিংবা হেলথ কেয়ারে আছে তাদের জন্য আরেকটা আমার স্লাইড রয়েছে, এটা হচ্ছে এইটা ডিএ এইটা। সো লেট আস কাম টু দিস ডেটা অ্যানালিটিক্স রোডম্যাপ ফর ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার। এইবার এইটা, দিস ইজ মোর ফর স্পেসিফিক টাইপ অফ জব which you belong, the industry you belong. সেখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যা যা ওখানে ছিল এখানেও সেইগুলোই পাবে, কিন্তু এখানে ফার্মেসির উপর ইয়ে রয়েছে। আন্ডারস্ট্যান্ড হাউ স্ট্যাটস ইজ ইউজড ইন ক্লিনিক্যাল ট্রায়ালস, পি ভ্যালুজ ফর ড্রাগ এফিকাসি অ্যান্ড আদার থিংস। বায়োস্ট্যাটিস্টিক্স, আমি তোমাকে অনেকবার বলেছি বায়োস্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, তারপর ফোকাস, পাইথন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। পাইথনে অনেকগুলো লাইব্রেরি আছে যেগুলো এই কাজটা করে। Apart from pandas and there are so many other libraries which exactly work on healthcare related things. We will talk about it later. আর আরও তাই আছে, যেমন সার্ভাইভাল অ্যানালিসিস ইজ one of the thing which you do in R, which is meant for specifically healthcare purpose. Okay. তো এইগুলো হলো লার্ন এসকিউএল, এগুলো একই জিনিস, মানে দে আর মোর ফোকাসড অন ফার্মেসি রিলেটেড। এই যে ক্লিন এ ডেটা সেট ফর এফডিএ অ্যান্ড FAERs, অ্যাডভান্স ইভেন্টস রিপোর্টিং সিস্টেম, এই যে জিনিসগুলো, এইগুলো তোমার অ্যাডিশন। এইগুলো নিয়ে কাজ করলে তোমার মানে তোমার এরিয়াতে তুমি এখানে অনেক দিয়ে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস ইন দ্য এরিয়া অফ ড্রাগ প্রেসক্রিপশনস, side effects, patient demographics, pharmacy focuses over analyze correlations, drug doses versus recovery rates, correlation, এগুলোর উপর কাজ করা। create charts showing seasonal trends, ডেঙ্গু হচ্ছে কত, মানে তারপরে অ্যান্টি মানে সিজনাল ট্রেন্ড ফর ইভেন কনজামশন অফ পার্টিকুলার ড্রাগ। তুমি দেখছো যে সর্দির ওষুধ বিক্রি হচ্ছে করে ঠান্ডার সময়, দ্যাট ইজ এ কাইন্ড অফ সিজনাল ট্রেন্ড। এগুলোকে টাইম সিরিজ অ্যানালিসিস বলে। ওকে, সো দিস আর দ্য থিংস। তো এগুলো তো এক্সেল ট্যাবলো দিয়ে করতে পারো, বাট ইউ হ্যাভ লিমিটেড ওয়ে টু ডু দিস। Intermediate analytics process, ANOVA, FANOVA, T-test, ANOVA, regression analysis, ANOVA,
অ্যানালিটিক্যাল, এটার আমার ইয়েটা মনে থাকে না। তো যাই হোক, ইটস এ ইম্পর্টেন্ট প্রসেস, খুব ডিফিকাল্ট নয়, বাট অ্যানোভা ইনক্লুডস ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, ওর যে প্রসেসটা আছে। আহ, তারপরে এই যে স্ট্যাট মডেল আর আর দিয়ে তুমি স্পেসিফিক অ্যানালিসিস করতে পারো। প্রেডিক্টিভ অ্যানালিসিস, ইন্ট্রো টু মেশিন লার্নিং, লিনিয়ার রিগ্রেশন, ডিসিশন ট্রিস, এইগুলো খুব ইম্পর্টেন্ট মেশিন লার্নিং টেকনিক, যেগুলো ইন গোয়িং ফরওয়ার্ড তোমার অ্যাটলিস্ট অ্যানালিসিসের ক্ষেত্রে ভীষণ কাজে। মে নট বি এ মেশিন লার্নিং স্পেশালিস্ট, তুমি এআই নিয়ে কাজ করছো না, বাট ইট ইজ গোয়িং টু হেল্প ইউ ইন ট্রেন্ড অ্যানালিসিস। হ্যাঁ, ডেটা স্টোরি টেলিং আগেও আমরা ডিসকাস করেছি, নাথিং টু ডিসকাস মোর। হেলথ কেয়ার, এই যে ডেটা সেট গুলো, পাবমেড ডেটা, ভিজিলেন্স, তারপরে এই সমস্ত, আমি এই সেক্টরেই আছি স্যার, ফার্মাকোভিজিলেন্সি, তাহলে তো এখানেই আর কি তোমার, total। হ্যাঁ, তো ডেটা অ্যাক্সেসও পাও তোমরা। ডেটা হ্যাঁ, অ্যাক্সেস, তোমার ডেটাটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করা, এগুলো, ডেটা বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট, বুঝলে তো? ডেটা বুঝলে তাহলে ইউ ক্যান ফাইন্ড অপরচুনিটিস হাউ টু ডু সার্টেন কাইন্ড অফ অ্যানালিসিস ফ্রম দিস ডেটা। এবং তুমি জানবে যে এই ফার্মা কোম্পানিগুলো এই অ্যানালিসিস গুলো করায়। তুমি যদি এই অ্যানালিসিস গুলো করে ওদের এক আধটা এক্সাম্পল দিতে পারো না, দে উইল পুট ইউ ইন দ্যাট। একদম 100% তুমি শিওর থাকতে পারো। So if this man is capable of doing all these things, why should I be re-rocked into that department যেখানে রেগুলার 10 ক্লাস 10 এর লোক, ক্লাস 12 এর লোক কাজ করতে পারবে, যাদের বেসিক কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলেও চলে। হ্যাঁ, তাদের ওখানে তো ওইকে ইউজ করে আই এম ওয়েস্টিং দ্য নলেজ। তোমার ম্যানেজার সেটা চাইবে না। ম্যানেজার উইল টপ পুট হিজ ফুট ডাউন জাস্ট টু হোল্ড ইউ ব্যাক। আর তোমার ডিপার্টমেন্ট হয়তো সেই জন্যই পেছিয়ে যাবে, কিন্তু ইউ ক্যান অ্যাপ্লাই টু অ্যানাদার ডিপার্টমেন্ট টু। বলতে পারো যে আই হ্যাভ টু লিভ দ্যাট ডিপার্টমেন্ট, আমি যদি এইরকম অপরচুনিটি পাই আমি ডেফিনেটলি যাবো। হ্যাঁ, সো দিজ আর থিংস, এগুলো এগুলো টাইম নেয়। হ্যাঁ, yes, sir. বিল্ড ফার্মেসি অ্যানালিটিক্স পোর্টফোলিও, পোর্টফোলিও ডেভেলপ করাটা একটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, Yes. পোর্টফোলিও বলতে কি বোঝায়? যেমন আমার পোর্টফোলিও হচ্ছে, আমার যে ট্রেনিং পোর্টফোলিও হচ্ছে আমার গিটহাবটা। তোমার ওরকম অ্যানালিটিক্যাল পোর্টফোলিও তুমি স্পেসিফিক্যালি তৈরি করতে পারো। আমাকে কিছুটা Okay. অ্যানালিটিক্যাল পোর্টফোলিও আমার তৈরি করা আছে, দেখবে। হ্যাঁ, যেগুলো ওই হ্যাঁ, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস, এটা আমি বুটেন, অ্যানালিটিক্স কোলেস্ট্রল। শেখাই। হ্যাঁ, তো আমার নানা রকম কেস স্টাডি নিয়ে ডিল করেছি। ওই রকম পোর্টফোলিও তৈরি করবো। আর স্পেসিফিক্যালি যা তা পোর্টফোলিও নয়, আমার যেমন কোনো ইন্ডাস্ট্রি স্পেসিফিক নয়, আমাকে সবাই সব লোককেই ট্রেনিং দিতে হচ্ছে, বাট ইউ আর এ ইন্ডাস্ট্রি স্পেসিফিক পার্সন, সো ইউ উইল ফোকাস অন ইয়োর ইন্ডাস্ট্রি, নট অন অল টপ টম ডিক হ্যারিজ এভরিওয়ান। হ্যাঁ, সব ধরনের ইন্ডাস্ট্রিতে যাওয়ার দরকার। ইউ উইল ফোকাস অন ফার্মেসি ইন্ডাস্ট্রি, এবং ফার্মেসি ইন্ডাস্ট্রি ইজ এ স্টেবল ইন্ডাস্ট্রি। অন্য কোথাও Yes. চাকরি না থাকলে তোমাদের চাকরি ডেফিনেটলি থাকবে, কিন্তু হ্যাঁ, এটা প্রপার ঠিক স্যার, জায়গায় হ্যাঁ, এটা ঠিক। না থাকবে, প্রোভাইডেড তুমি রুটিন কাজ না করছো। তুমি Yes. অ্যানালিটিক্যাল কাজ করো, ইউ উইল ডেফিনেটলি গেট এ গুড। রুটিন কাজ করলে প্রবলেমটা হচ্ছে এই যে ওই কাজ যে কোনো লোককে দিয়ে করানো যায়, তোমার কোনো এক্সট্রা এবিলিটি নেই যেটার জন্য তুমি কনসিডার হবে। অলদো ইউ হ্যাভ এ এক্সট্রা এবিলিটি, এক্সট্রা কোয়ালিফিকেশন ফর দ্যাট, বাট ইউ আর নট ইউজিং ইট। ওরা বলবে এ তো ভুলেই গেছে সবকিছু। হ্যাঁ, Yes, sir. তোমার ইন্টারেস্টও দেখতে পাবে না ওরা পাস্ট ইয়ার মধ্যে, তখন ওরা ব্যাপারটা অন্যরকম হচ্ছে। সো লেভারেজ, এখানে বলছে লিভারেজ, লিভারেজ ইউর Pharmacy. pharmacy knowledge, use your students background in pharmacology, drug classifications, choose relevant Pharmacokinetic. projects, choose relevant projects. Start small, begin with Excel small data set, and before scaling to a big Python and big data, collaborate, connect with pharmacy professionals and researchers. তুমি তুমি জানো যে আমার মেয়ে এই ডেটা অ্যানালিটিক্স, মানে এই তো, ও তো যখন ইয়ে করতো, যখন ও বিএসসি পাস করেনি আর কি, তখনকার কথা বলছি।
Yes. শি ওয়াজ ইনটু, তুমি দেখবি তো সেই সময় সেই এজের ও অলরেডি অনেকগুলো কাজ করে ফেলেছে। ও প্রথম কথা একটা ল্যাবে গিয়ে বলে যে আমাকে কাজ দিন। হ্যাঁ, লিটারালি ও গিয়ে বলে যে আমাকে কাজ দিতে হবে। হ্যাঁ, তো বলে তুমি আবার কি কাজ করবে? তো বলে যে দিয়ে দেখুন না পারি কিনা। বলে পাইথন জানো? বলে জানি না, তবে শিখ, আপনি আপনাকে কাজটা বলুন, তারপরে আমি করে দেখিয়ে দিচ্ছি। তাহলে সি ওয়ার্ক, বললো ঠিক আছে নিয়ে যাও কাজ, আর তোমাকে আমি আনএন্ডিং টাইম দিলাম, তুমি কাজটা করে দেখো। ও 7 দিনের মধ্যে করে দেখি। বলে স্যার 7 দিনও লাগবে না এসব জিনিস। হ্যাঁ, দেন শি ওয়াজ চোজেন বাই দ্য এন্টায়ার টিম, যে তুমি এক কাজ করো, আমাদের পিএইচডি লোকেদের হেল্প করো। হ্যাঁ, ও তখন পিএইচডি যারা করতো তাদের সঙ্গে বসে বসে তাদের অ্যানালিটিক্যাল ওয়ার্কসগুলো করতো। ওরা করতে পারত না, ওরা তাদের পিএইচডির নিজস্ব প্রবলেম নিয়ে ওরা ব্যস্ত থাকতো। যখনই কোনো রুটিন অ্যানালিটিক্যাল ওয়ার্ক থাকতো তখন তারা তাকে দিয়ে দিত। এইটা হচ্ছে তার শুরু। দেন সাডেনলি শি গট অ্যান অপরচুনিটি অন লিঙ্কডইন। গুগল থেকে কেউ একজন ওকে বলেছে, হ্যাঁ, গুগল মানে গুগলের একটা অপশন, ওদের একটা মেডিকেল উইং আছে, সেখান থেকে Okay. একটা মহিলা, কোথাকার অস্ট্রিয়ার মহিলা, সে বলে যে আমি তোমার ইয়েটা দেখলাম, এইসব কাজ করেছো, তুমি আমার একটা প্রবলেম সলভ করতে পারবে? বললো হোয়াট ইজ দ্যাট প্রবলেম? বললো যে আমি তোমাকে তার জন্য টাকা পয়সা সবকিছু দেবো। তো ও বললো প্রবলেমটা কি? বললো যে আমার কাছে দুটো ইমেজ আছে, বড় বড় ইমেজ, কত জিবির আচ্ছা। ইমেজ, 2 2 জিবি, 3 জিবির ইমেজ। হ্যাঁ, বলছে এই ইমেজ গুলোকে দুটো দুটো ইমেজকে আমাকে টাই করতে, মানে নিট নিটিং করতে হবে। ওকে। হ্যাঁ, মানে দুটো ইমেজকে পাশাপাশি যোগ করে দিতে হবে। ওকে, ইমেজ প্রসেসিং এর কাজ ইমেজ করতেছে। প্রসেসিং এর কাজ। বললো হ্যাঁ করে দেবো। কোথা থেকে খুঁজে, স্ট্যাক ওভারফ্লো হ্যানা ত্যানা ওইসব জায়গা থেকে খুঁজে, হ্যাঁ, ওটা আবার বোধহয় 3 ডাইমেনশনাল না 4 ডাইমেনশনাল ডেটা সেট, সেটা দেখে নামপাই ইউজ করেছিল। আমি বলছি তুই আচ্ছা। এটা পারবি? আমার নিজেরই দেখে মনে হলো যে সামথিং বিয়ন্ড মাই কনসেপশন আর কি, বুঝলেন? বললো Okay. হ্যাঁ হ্যাঁ পার, না পারার কি আছে। কোথায় খুঁজে তারপরে করে দিয়ে ও বললো যে আমাকে দুটো সিমিলার ইমেজ, ছোট সাইজের, ও করে জিনিসটা ডেমনস্ট্রেট করলো। ও কি করলো, মানে ছোট ইমেজ, 3 ডাইমেনশনাল ডেটা সেট নিয়ে ওরা বললো যে তুমি এক ছোট দুটো ইমেজ দাও, আমি ওটাকে টেস্ট করবো, কেন ওই বড় ইমেজের উপর কাজ করতে গেলে সে তো অনেক টাইম নেবে আর অনেক বড় প্রসেসিং পাওয়ার লাগবে, সে আমার কাছে তো ওই মেশিন নেই। আমি তোমাদের প্রোগ্রামটা দিয়ে দেবো, অ্যান্ড ইউ ক্যান ট্রাই ইন ইউর মেশিন। ও ওইটা করে দেখালো প্রুফ অফ কনসেপ্টটা। দেন শি গেভ দ্য প্রোগ্রাম, ওরা ওই প্রোগ্রাম করে সাকসেসফুল। আচ্ছা। হ্যাঁ, দেন শি বিকেম, ওকে বোধহয় $300 400 বোধহয় পে করেছে তার জন্য, Okay. ওই কাজটার জন্য, ওইটুকু কাজের জন্য। খুব বেশি কোড লিখতে হয়নি কিন্তু। যাই হোক, মানে সামহাউ শি, তারপর তো মেলিও বলে একটা অর্গানাইজেশনে জয়েন, শোয়িং দিস অ্যাজ এ, মানে এইটার উপর বেস করে আরেকটা, তার সেটাকে বেস করে রিসার্চ এরকম ভাবে চলেছে, বুঝলেন তো? এবার আচ্ছা। রিসার্চের উপর বেস করে অবভিয়াসলি আর সামথিং এলস, তার মধ্যেও ওর জার্নাল ফার্নাল আছে। She has, ওই যে ইয়েতে কাজ করেছিল না, ওই পিএইচডি হ্যাঁ, গুলোর সঙ্গে কাজ পিএইচডি তে। করতে, তাতে সব কটাতে ওর নিজের নাম রয়েছে। আচ্ছা। যত পিএইচডি হচ্ছে কিংবা সায়েন্টিফিক জার্নাল হচ্ছে, সেই জার্নাল গুলোতে ওর ওর কিছু কিছুতে ওর নামটা একদম টপ মোস্ট নাম ছিল। আচ্ছা। তো এইরকম ভাবে অপরচুনিটি তৈরি হয়েছে, বুঝতে পেরেছো? সো ইউ ক্যান গ্রো দিস ওয়ে অলসো, যে কোনো এজে এটা করা যায়। ও একটু আর্লি এজে স্টার্ট করেছে, সো সি গট নাম, ঠিক আছে? এটা কিন্তু আমিও ভাবিনি, জানো তো, এইরকম যে একটা ডেভেলপমেন্ট হতে পারে ওর ক্ষেত্রে, এটা আমার কোনো ধারণা ছিল না। আমার তখন আমি এই ডেটা অ্যানালিটিক্স বিশেষ কিছু বুঝতাম না। তখন আমার আমার কাজ ছিল ডেটা আর্কিটেক্ট, মানে আই ওয়াজ ইউটিউব সফটওয়্যার আর্কিটেক্ট। আমি ভাবলাম ঠিক আছে, আমার মেয়ে যখন
সফটওয়্যারেই থাকবে, আর্কিটেক্ট হোক। আমার আমি ওকে শিখিয়ে দেবো। ও বললো যে ও তুমি যে কাজটা করো বড় কঠিন কাজ, বেশি খাটতে হয়, পয়সা কড়ি পাওয়া যায় না, তার থেকে আমি এই জিনিসটা so she was in a way, I think it is very correct. প্রচুর খাটতে হয় এইসব মানে সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে, কিন্তু পিপল ডোন্ট পে অ্যাজ মাচ ইউ গেট হিয়ার দিস। তার কারণ হচ্ছে এর মধ্যে ম্যাথমেটিক্স ইনভলভ, বুঝতে পেরেছো? স্যার আমি যেটা দেখলাম ফার্মাসির ক্ষেত্রে অ্যাকচুয়ালি হিউজ অ্যামাউন্টের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দরকার হচ্ছে না, ওভারঅল দরকার আছে দরকার বাট হচ্ছে না, কিন্তু তুমি যদি একটু ডিপার কাজ করতে যাও, তুমি ইয়েস যদি অ্যানালিটিক্যাল ওয়ার্ক করতে যাও, তোমার স্ট্যাটিস্টিক্স ডেফিনেটলি দরকার। ইয়েস স্ট্যাটিস্টিক্স এর যা কিছু, ম্যাথমেটিক্স এর মধ্যে ক্যালকুলাস দরকার হবে না, ইউ মে নট রিকোয়ার ভেক্টর মানে লিনিয়ার অ্যালজেব্রা দরকার হবে না। এই দুটো দরকার হবে তুমি যখন ইয়েতে যাবে, এআই। এআই এ যাবে। আমি এআইটা একটুখানি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ, এআই এর বেসিক রিকোয়ারমেন্টটা আমি তোমাকে বলে দিচ্ছি। আমি ওটা নিয়ে পরে আরেকদিন ডিসকাস করা যাবে, কিন্তু এআই এর বেসিক রিকোয়ারমেন্টটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হোয়াট ইউ নিড টু নো, লার্নিং অবজেক্ট, লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটি, এখানে দেখুন ম্যাথমেটিক্সটা অনেক বেশি। হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রা, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, ক্যালকুলাস, ডিসক্রিট ম্যাথস। হ্যাঁ, এগুলো তার কারণ হচ্ছে যে এই বায়াস থিওরি, এই এখানে ডেরিভেটিভস, গ্রেডিয়েন্টস, ইন্টিগ্রাল, এই সমস্ত একটু লাগবে তোমার। এগুলো বাদ দিয়ে তুমি ইয়ে করতে পারবে না। আমি আমি এগুলো নিয়ে মাইন্ড করি না। এগুলো তুমি যত এগোবে, তুমি যখন প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা করে ফেলবে, তখন মনে হবে যে ক্যালকুলাসটাও শিখে নি, তাহলে আমার আরো বেশি জানা হলো। হ্যাঁ, এইরকম একটা মাইন্ডসেট তৈরি হবে, কেন ইউ বিকাম gradually you become confident in the mathematical side. Huh? With time you become confident and you will like to learn it. আমাদের যে এখনকার যে এডুকেশন সিস্টেম, তাতে এমন ভাবে শেখানো হয় যে ইট বিকামস এ বার্ডেন অন এ পার্টিকুলার। এই টাইম লাইনের মধ্যে 2 বছরের মধ্যে তোমাকে মানে কঠিন কঠিন সমস্ত সাম দেওয়া হবে, ইউ ডু নট নো ওয়াই ইউ আর ডুইং ইট। হ্যাঁ, হ্যাঁ, তুমি জানো না কেন এই সমস্ত, কি করে আমার লাভটা কি হবে, কিছুই জানো না। তোমাকে প্রচুর অঙ্ক দেওয়া হচ্ছে, তোমাকে অঙ্কগুলো করতে হচ্ছে, ফর্মুলা অ্যাপ্লাই করো, এই করো, ওই করো, বাট ইউ ডু নট নো ওয়াই ইউ আর ডুইং। হ্যাঁ, তোমার ইন্টারেস্ট না থাকারই কথা এসব ক্ষেত্রে। বাট না ওয়েন স্যার ইউ আমার অ্যাকচুয়ালি ম্যাথে ইন্টারেস্ট ছিল বাট 12 ক্লাসের পরে ফার্মাসি পড়েছি, তো আর কিছু এখন মাথায় নেই, অলমোস্ট 11 বছর হয়ে গেছে। ইন্টারেস্ট থাকলে ইউ উইল বিকাম ইন্টারেস্টেড গ্র্যাজুয়ালি টু টেক ইট ফরওয়ার্ড, বুঝেছো তো? মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করতে করতে তোমার মনে হবে যে বাহ, আমি লিনিয়ার অ্যালজেব্রাটাও তাহলে একটু বেশি করে শিখি। এটা তো এমন কিছু নেই, আমার তো দাম পাই নিয়ে কাজই করছি, ম্যাট্রিসেস অপারেশন, এইগুলো দেখো, এই যে যে এইগেন ভেক্টর, এইগেন ভ্যালুজ, এগুলো নিয়ে আমরা দেখেছিলাম, ওখানে ছিল, আমরা এড়িয়ে গেছি ওইগুলো। হ্যাঁ, হ্যাঁ তো কারণ হচ্ছে আমাদের সেই বেসটা ডিসকাস করা হয়নি। যাই হোক, এইগুলো লিনিয়ার অ্যালজেব্রার এই পার্টগুলো। তো যাই হোক, দেন ওয়ান্স ইউ ডু দিস পার্ট ইউ বিকাম, ঠিক আছে, ক্যালকুলাসটাও ট্রাই করে দেখা যাক না কত, এমন কি ব্যাপার। হ্যাঁ, yes. দেন ডিসক্রিট ম্যাথ, লজিক অ্যালগরিদম, এগুলো সবাই জানে। হ্যাঁ, কম বেশি তো মোটামুটি জানে। হ্যাঁ কিন্তু এই জায়গাটা নিয়ে তোমার একটু, আমার যেমন এই জায়গাটা নিয়ে ভয়। হ্যাঁ, এই yes. ক্যালকুলাস নিয়ে আমার চিরকাল ভয় ছিল, যে নামটা শুনলেই কিরকম একটা ক্যালকুলাস, ক্যালকুলাস, তার উপর প্রফেসর ক্যালকুলাস, টিনটিনের গপ্প, ওইসব দেখে আরো আরো মানে বিশাল একটা ব্যাপার স্যাপার সেটা মনে হয়। যাই হোক, পরবর্তীকালে সেই ভয়টা কেটে গেছে। আমি যে খুব জানি এগুলো তা না, কিন্তু আমি আই আই এম স্টিল হ্যান্ডেল দিস। ওপেন টু এক্সপ্লোর দিস। হ্যাঁ, এবার প্রোগ্রামিং স্কিলস অবভিয়াসলি এগুলো তো তুমি করছোই, আর এই Yes, sir. দুটো তোমার অ্যাডিশনালি শিখতে হবে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এর জন্য। হ্যাঁ, বেসিক অ্যালগরিদম এন্ড ডেটা স্ট্রাকচার, এটা রিকারশন, সর্টিং, এগুলো অবভিয়াসলি এগুলো এমন কিছু ব্যাপার না, গ্র্যাজুয়ালি লার্ন অ্যাবাউট অল দি লুপ টুপ, তো তুমি লুপ অলরেডি কারো জানোই।
রিকারশন সর্টিংও জানো, Yes. সার্চিংও জানো, শুধু বাকি থাকলো রিকারশনের মধ্যে, এটা এমন কিছু ব্যাপার। সো প্রোগ্রামিং ইজ কভার্ড। মেশিন লার্নিং ফান্ডামেন্টাল, সুপারভাইজ আগের দিন যেগুলো ডেভেলপমেন্ট, সুপারভাইজ আনসুপারভাইজ, তারপরে Model. রিইনফোর্স লার্নিং, এখানে মেনশন করেনি। হ্যাঁ, তো এটা ডিপ লার্নিং, এইগুলো হচ্ছে ডিপ লার্নিং এর পার্ট। ডেটা হ্যান্ডলিং, এসকিউএল, এখানে ডেটা হ্যান্ডলিংটা ইম্পর্টেন্ট, একই রকম ইম্পর্টেন্ট। ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে যতটা ইম্পর্টেন্ট, এক্ষেত্রেও ততটা ইম্পর্টেন্ট। মানে এই কাজটা এক্সক্লুসিভলি তোমার নয়, এটা ডেটা ইঞ্জিনিয়ারদের কাজ, বাট ইউ নিড টু নো দ্য ব্যাকগ্রাউন্ড। Okay, sir. ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো তো অলরেডি ইউ আর অন, অবভিয়াসলি ইউ নো অ্যাবাউট অল দিস থিংস। কন্টিনিউয়াস লার্নিং, এই তো জেনারেল কথাবার্তা। Hmm. রোড ম্যাপ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্য কোনো দিক ডিসকাস করি, এখন না। ইউ গ্র্যাজুয়ালি ফোকাস অন ডেটা অ্যানালিটিক্স, আস্তে আস্তে করো, আবার একদিন বসা যাবে, উই উইল টক অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমি যেটা ভাবছিলাম মানে আমি সেটা হতে পারে ফার্মা সেক্টরেই আমি দেখবো, বাট আমি চাইছিলাম স্যার ডেটা অ্যানালিস্টটা মোটামুটি নিজেকে প্রিপেয়ার করে নিয়ে ডেটা অ্যানালিস্টে জয়েন করে যাব, গিয়ে দেন আর্টিফিশিয়াল এআই এর উপরে কাজ স্টার্ট করব। তাহলে কি হবে স্যার, ডেটা নিয়ে হ্যান্ডেল করতে থাকলে আমারও ইজি হয়ে যাবে, হ্যান্ডি হয়ে যাবে এইগুলো নিয়ে, মানে সবসময় মাইন্ডে অটোমেটিক্যালি। না, ব্যাপারটা এখানে এখানে তোমাকে একটু বলে দিই। হ্যাঁ স্যার। প্রবলেমটা এই যে তোমার তোমার যে পাস ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং তোমার ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু তুমি সরাতে পারবে না। তোমার সব থেকে বেশি অপরচুনিটি কিন্তু ফার্মেসি সাইডে। ইয়েস স্যার। অ্যান্ড তুমি ফার্মেসি সাইডটা যদি ছেড়ে দাও, হ্যাঁ, দিয়ে তুমি ডেটা অ্যানালিটিক্স এর দিকে চলে যাও, সেটা তোমার ক্ষতি হয়ে যেতে পারে। না স্যার, আমি বলছি আপনি যেমন বললেন ফার্মা ডোমেনে, যেমন বিভিন্ন নোভার্টিস, ফাইজার, এরা আপনার অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে ওদের হ্যাঁ, অ্যানালিসিস করার জন্য। অবভিয়াসলি দেখো, ডেটা অ্যানালিস্ট ইজ এ পজিশন অর পোর্টফোলিও। হ্যাঁ, ইয়েস এটা স্যার। পার্টিকুলার ডেজিগনেশন, কিংবা সেই, আমি তো বললাম যে ডেটা অ্যানালিস্ট, কিউএ অ্যানালিস্ট, অ্যানালিস্ট, বিভিন্ন ধরনের নাম থাকে, নানা কিন্তু কাজটা কি, সেটা সেটা যদি ফার্মেসি রিলেটেড হয়, ইট উইল বি ইউজফুল ফর ইউ, বিকজ ফার্মেসি সাইডে অ্যানালিটিক্স করার অনেক অপরচুনিটি আছে, আর দেয়ার আর স্পেসিফিক টেকনিক্স ফর দেম। এই যে যেগুলো আমাদের ভ্যানিলা অ্যানালিটিক্স মেথড যে সমস্ত রয়েছে না, যেগুলো কমার্শিয়ালি আমাদের করা হয়, সেলস অ্যানালিসিস, এই অ্যানালিসিস, এর থেকে ওই অ্যানালিটিক্যাল প্রসেসগুলো ফার ডিফারেন্ট। তোমার যদি ওই দিকটাতে থাকে, এক্সপিরিয়েন্স থাকে, এবং তোমার যদি ওদিকে ঝোঁক থাকে, ইউ উইল বি গেটিং হায়ার স্যালারি। দেখো, একটা লোক প্রফিটেবিলিটি অ্যানালিসিস খুব সহজেই করতে পারবে, বা তুমি দেখবে 90% লোক ওইদিকে ইয়ে করে, ইয়েস স্যার। তাকে মেডিওকর স্যালারি দেবে। And when you become a part of the pharmacy industry, because pharmacy is a profit-making industry, you will get more salary there. ইয়েস স্যার। Salary always will be higher in general, মানে pharmacy industry, than any other. তুমি বিশ্বাস করবে না, আমাদের এখানে যারা 30,000 টাকায় চাকরিতে ঢুকতো, অ্যানালিটিক্যাল জবে 30,000 টাকায় ঢুকতো, তারাই, মানে তারা যখন হেলথ কেয়ারের ইয়েতে হলো, তাদের জয়নিং ইয়েটা হলো অ্যারাউন্ড 8 lakhs, কারোর 9 lakhs, কারোর 12 lakhs, because that particular industry is making money, আর কিছু নয়। আরে তোমাকে টাকা তারাই দিতে পারবে যারা টাকা টাকা আর্ন করে। রোজগার করছে। তুমি এমন কোন ইন্ডাস্ট্রিতে কেন জয়েন করবে যারা টাকা রোজগার করে? তুমি কনজিউমার ইন্ডাস্ট্রিতে কেন জয়েন করবে? কম্পিটিশনের চোটে ওদের একদম অবস্থা ঢিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা তারা তাদের বেসিক আর্নিং করতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ইউ উইল ডেফিনেটলি জয়েন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি,
These are the places where you should join, কারণ হচ্ছে যে they are the industries which makes money. সেটা Yes, তুমি sir. এদেশে করো, বিদেশে করো, যেখানে ইচ্ছে করো। আমাদের এদেশে ঠকানোর টেন্ডেন্সি আছে। এখানে তুমি একটা বড় অ্যাপোলোতে জয়েন করো না, তোমাকে মাইনে দেবে ওই 30,000 টাকা। হ্যাঁ, Yes. ইউ জয়েন এ বিগার কোম্পানি, মানে ইয়েতে তুমি বাইরের কোনো এখান থেকে বসে বসে তুমি কাজ করো, এখান থেকে বসে কাজ করো। আরে আমার মেয়ে যখন এখান থেকে ফার্স্ট তার জব হয়, ফার্স্ট জব, এবং সে মেলিও বলে একটা স্টার্ট আপ অর্গানাইজেশনে জয়েন করেছে, সেটা ইউএস এর অর্গানাইজেশন। Okay, sir. সে বাড়ি বসে কাজ করতো, ফুল টাইম কাজ করতো, ফুল টাইম কাজ করতো। তার মাইনে ছিল বোধহয় 9 lakhs বছরে, ফার্স্ট জব। কেন থিঙ্ক Yes. এটা কোথায়, এখানে কোথাও পাবে তুমি? আমি বলতাম তুই তুই এখান থেকেই কাজ কর, এরকমই কাজ। বললো যে এরকম কাজ করলে ওর ওর আবার অন্যরকম, ও দেখলো যে চতুর্দিকে লোকেরা অফিস যাচ্ছে, আমি অফিস যাচ্ছি, এটাও আবার কারো কনসিডারেশন। আমি বাড়িতে বসে বসে আরাম। তবে বাড়িতে কাজ করার একটা খারাপ দিক হচ্ছে যে তোমার হেলথটা খারাপ হয়ে যাবে। Yes. ইউ ডোন্ট মুভ অ্যারাউন্ড, সারাদিন বাড়িতে বসে আছো। হুম, হুম। সেটা আর বাড়ির এনভায়রনমেন্টটা সবসময় আম, একটা কাজের এনভায়রনমেন্ট। তোমাকে তাহলে একটা বাড়িতে একটা অফিস বানাতে হয়, যেমন আমি বানিয়েছি। আমার এই এই জায়গাটাতে কেউ ঢোকে না, দিস অফিস। কিন্তু বাড়ির প্রবলেমটা হচ্ছে যে তোমার যে কোনো সময় তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ে এসে ঢুকবে, ওয়াইফ এসে ঢুকবে, এই চলো আমার এখন বাজারে যাও। এসব তো ডেফিনেটলি ফেস করো, আমিও ফেস করি। তো যাই হোক, মানে দিজাতে তুমি এইভাবে কাজ করবে, বুঝলে তো? আস্তে আস্তে তুমি আগে কাজটা শেখো, কাজটা করতে থাকো, and gradually I will help you out. Don't worry. হুম। So, স্যার, নেক্সট ইয়ারের মধ্যে আই থিঙ্ক আমি মুভ করতে পারবো, আরে কারণ তার আগেই মুভ করতে পারবে, নেক্সট ইয়ারের আচ্ছা, আগেই মুভ করে যেতে পারবে। ঠিক আছে। তবে মুভ করার আগে মেক শিওর যে ইউ আর মুভিং টু বেটার বেটার পজিশন, ইয়েস স্যার। বেটার অর্গানাইজেশন। অ্যাটলিস্ট নিজের আমিও এখনকার যা স্যালারি সেটা ম্যাচ করে যেন। আর সেকেন্ডলি হচ্ছে তুমি যে এনভায়রনমেন্টে যাচ্ছ সেখানে শেখার সুযোগ থাকছে এবং তোমার গ্রো করার সুযোগ থাকে, এই দুটো এনশিওর করবে। স্যালারিটা ম্যাচ করে অ্যাটলিস্ট। স্যালারি বেশি হওয়াটাই, অ্যাটলিস্ট 10% বেশি হওয়াটা ইজ desirable, but if Yes. you do not get, don't go in at a lower salary, number one. Second হচ্ছে যে লোয়ার স্যালারি অফার করছে মানে তোমাকে এক্সপ্লয়েট করছে, ঠিক আছে? এক্সপ্লয়েট করছে কেন? দিস পার্সন ইজ শোয়িং যে তোমার অপরচুনিটি হবে, ভালো কাজ পাবে তুমি, দিয়ে তারপরে গিয়ে দেখবে যে তোমাকে এত কাজ করাচ্ছে যে ইউ আর নট এবল টু টেক ইউর ব্রিথ। হুম, তুমি নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছ। এরকমও হয়, বহু জায়গায় আমি দেখেছি যে লোকজন ভীষণ, এখানে এখানে এই টেন্ডেন্সিটা খুব বেশি। তো তাহলে স্যার কারেন্টলি আমি স্ট্যাটিস্টিক্স এর ওটা পড়াশোনা করছি, যেটা বইটা বলেছেন, হুম, আর এদিকে যেমন প্র্যাকটিস চলছে তেমন আপাতত চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার যেমন চলছে। আর আমরা এই কাজটা এরপরে আস্তে আস্তে পোর্টফোলিও বিল্ডিং এই সমস্ত দিকেও আমরা নজর আহ, দেব। আর তুমি আরেকটা কাজ করতে পারো প্যারালালি। হুম, yes, সেটা হচ্ছে ডেটা জোগাড় করে, এবং আমি করার থেকে তুমি করা বেটার হবে, এবং আমিও হেল্প yes, করতে পারি। এবং আমি রাদার উই উইল কিপ বোথ বোথ উইল মেক সার্টেন থিংস। যেমন আমার যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস এর পার্টটা আছে, সেখান থেকে yes, তুমিও যেমন নিতে পারো, ইউ শো ইট ইন ইউর পোর্টফোলিও, ইউ ক্যান কাম আউট উইথ আইডিয়াস। হ্যাঁ, যেগুলো okay, তুমি তোমার পোর্টফোলিওতে দেখাতে চাইবে, সেগুলো আমার পোর্টফোলিওতেও yes, হুম, দুজনে শেয়ার yes, করবো সেক্ষেত্রে। yes. তাহলে তোমার ইন্টারেস্ট থাকবে, আমিও তোমাকে কিছুটা হেল্প করলাম এই বিষয়ে। হ্যাঁ, দিস। স্যার, আমি একটুখানি একটা জিনিস একটু দেখাবো আমি। সরি স্যার, নিশ্চয়ই। কিছু বলছিলেন স্যার? না না, ঠিক আছে, আমার কাজ শেষ। আচ্ছা, আচ্ছা।
আহ বের করছি। আজ আমি একটা ডেটা নিয়ে আহ, এই ডেটাটা স্যার আমি চ্যাট জিপিটি থেকে নিয়েছিলাম। আচ্ছা নিয়ে স্যার আমি এইভাবে তৈরি করেছি, এটা ওভারঅল টোটালটা পুট করে। আচ্ছা। ঠিক আছে, কিন্তু স্যার ডেটাটা এইভাবে আসছে, এটা কি স্যার কন্টিনিউয়াস হবে না ডিসপ্লের জন্য, নাকি স্যার না না, কি করা এইভাবে যেতে পারে আসছে এই এটা? কারণে, কেন ডেটাটা, প্রবলেমটা হচ্ছে যে ডেটাটা তো হরাইজন্টালি জায়গা নেই, হ্যাঁ স্যার। সেই জন্য র্যাপ করে গেছে, ওকে। সেই জন্য র্যাপ করে গেছে। এটা তুমি ট্যাবলো ফ্যাবলোতে যদি নাও, ট্যাবলোতে যদি নাও, তুমি দেখবে যে ওটাতে ওই টেবিল করে করে ইয়ের মধ্যে দেখাচ্ছে। কিংবা তুমি ওকে। যদি এটা এক্সেলে ওপেন করো, ইউ উইল গেট দ্য কারেক্ট ভিউ অফ দ্য ডেটা। এখানে যেহেতু এটা জুপিটার, সেহেতু এখানে র্যাপ করে করে দেখাচ্ছে, এর কাছে তো উপায় নেই না হলে। হ্যাঁ, তো এটা এটা খুব নর্মাল জিনিস, ইট ইজ অল রাইট। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার, আপাতত ও, যা আছে সেগুলো প্র্যাকটিস করছি, আর তার সঙ্গে আমি আগের দিনের প্র্যাকটিসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্র্যাকটিস 25। ইয়েস, লাস্ট ডে স্যার ফাংশনের উপরে কিছুটা প্র্যাকটিস করেছি। হুম। ফাংশনের উপরে, ফাংশনটা খুব বেশি প্র্যাকটিস করা হয়নি। আর এটা তুমি এখন স্যার ডেটা অ্যানালিটিক্সে ফোকাস করো, নামপাই, লিস্ট, ইয়ে এগুলো, মানে যত ডেটা রিলেটেড ইয়ে আছে না, তার উপর বেশি ফোকাস করো। তোমার এই ওকে স্যার। ফাংশন, লুপ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয় তোমার ক্ষেত্রে। ওকে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে। বুঝতেই পারছো কেন, তুমি কোথায় লুপ ইউজ করবে এখানে। আমরা যেহেতু প্রোগ্রামিং ইজ এ পার্ট অফ দ্য হোল জব, সেহেতু আমরা এগুলোকে করেছি, ইউ হ্যাভ লার্নড ইট, ইট ইজ অল রাইট। কিন্তু তোমার ফোকাসটা হওয়া উচিত মোর অন ডেটা, ডেটা রিলেটেড আসপেক্টস, যেটা তোমার এই নামপাই কিংবা প্যান্ডাস, Pandas. এগুলো যেগুলো নিয়ে ডিল করে। তুমি যত তাড়াতাড়ি ওইগুলোর উপর হাত তৈরি করবে না, তত তোমার ডেটা অ্যানালিটিক্স এর উপর কাজ বেশি করতে সক্ষম হবে। তো তারপরে স্যার আজ প্যান্ডাসের উপরে টোটালটা করেছি। বসে বসে ওই ওই টেবিলটাই তৈরি করছিলাম আজ সকালবেলা উঠে হুম। বসে, তারপরে দেখছিলাম লোকেশন ডেসক্রাইব কিভাবে আসছে। তো ওভারঅল করেছি স্যার, তাই। আর এই কমান্ডগুলো যত পারবে নিজের থেকে লেখার চেষ্টা করবে। দরকার হলে ওকে জাস্ট স্যার। লিখবে, লিখে টেস্ট করবে, লিখে টেস্ট করবে, বারবার লিখে। ওকে স্যার। নিজের থেকে প্ল্যান করতে পারছো কিনা, নিজের থেকে কোনো কোনো একটা ডেটা নিয়ে তুমি ট্রাই করলে যে এটা কি এইভাবে কাজ করবে, ওইভাবে কাজ করবে, এই এইগুলো ট্রাই করা। হ্যাঁ, এগুলো যত করবে তোমার মাথা খুলে যাবে, দেখবে ইউ উইল বিকাম মোর কনভার্সেন্ট অ্যাবাউট দ্য প্রসেসেস অ্যান্ড আদার থিংস। ওকে স্যার। ঠিক আছে, ঠিক ওকে আছে, স্যার, তাহলে হ্যাঁ। এই মোরাললেস উই আর থ্রু আজকের মতো। ইয়েস। আজকের সেশনটা নেক্সট। কেমন লাগলো? ভালোই হয়েছে স্যার। অ্যাকচুয়ালি আমিও ভাবছিলাম যে প্রপারলি রোড ম্যাপ না থাকলে স্যার, কারণ আমাদেরও একটু হেক্টিক হয়ে যাবে, কারণ স্যার জবের সঙ্গে সঙ্গে আমি কন্টিনিউ করছি। এইবার এখানে কি হচ্ছে, ঠিক আছে এখনো পর্যন্ত ওকে, এবার এরা বলছে কোয়ার্টারলি অফিসে যেতে হবে, মান্থলি অফিসে যেতে হবে। আমি যদি এইগুলো যেতে শুরু করি, এদিকে আমার খুব ডিসব্যালেন্স হয়ে যাবে জিনিসটা। ওই জন্য আমি এখন ভাবছি, যা পারো করো তোমরা, নন কমপ্লায়েন্স যা কমপ্লায়েন্স করো, আমি তো ছেড়ে দেবো, আমি আগে এটা শিখে নিই। যেটা, দেখো তোমার ব্যাপার, তুমি যেটা ভালো বোঝো সেটা করো, আমি এর মধ্যে কিছু বলতে পারবো না, সিচুয়েশনটা কি আমি জানি না। অ্যাকচুয়ালি স্যার আহ, আমরা 3 জন গিয়েছিলাম 30 জনের মধ্যে, বাকি 27 জন যায়নি, তাদেরকে কিছু বলেনি। তাদের তাদের মধ্যে খরচের খাতায় ধরে রেখেছে সেই জন্য আর কি। আর বাকি তিনজন টিমদেরকে। তিনজনকে ডেকে পাঠিয়েছে এই জন্য কেন, দে দে হ্যাভ সাম হোপস অন ইউ পিপল, বুঝেছো? তবে তাদের উপর যদি তুমি
মানে ব্যাপারটা এরকম হয়, তাদের এমন কিছু করতে বললো যার জন্য ওরা চাকরি ছেড়ে দিল, দ্যাট ইজ দেয়ার গোয়িং, তারাই লুজ করবে আর কি। ভালো লাগবে লোকগুলো সব ছেড়ে দিয়ে চলে গেল, আর এরপর যে ঝর্তি পড়তি লোকগুলো পড়ে থাকলো সমস্ত, তাতে কি হবে? তাতে তাদের কোনো লাভ। এনিওয়ে, আর এটা তাদের বিষয়, ওরা যে রিড না করতে পারে ব্যাপারটা। হুম। আর তোমার ওই ইয়ের ব্যাপারে, ডেটা অ্যানালিটিক্স এর ব্যাপারে তোমার ম্যানেজারের ভিউজ, হোয়াট ডাজ হি সে? তাই একটাই কথা বলেছেন, আমি জিজ্ঞাসা করেছিলাম ওনাকে, ওনার নাম বিনয় দেশমুখ। আমি বললাম যে বিনয়, আই এম লার্নিং রাইট নাও পাইথন ডেটা অ্যানালিস্ট কোর্স। Okay, Sita, how much you are investing in there? I told no, not like that type of invest. It's a per class basis. Oh, okay, good, good. Then I asked him, sir, can I get any opportunity here? No, no, as of now, here is no opportunity, but if you will stay here, I will try. But it's not possible from our end because we have no work like পজিশন that data ওপেন। analyst. Yes. হ্যাঁ, ঠিক আছে, পজিশন না থাকলে কি করে দেবে তোমাকে সত্যিকারের? মানে ইজ সেইং হোয়াট এভার ইজ রিয়েলি। তবে ডেটা অ্যানালিস্ট তো বহু জায়গায় পজিশন আছে, তোমার অত চিন্তা কি? তো তুমি তো একটা প্রফেশন শিখছো। হ্যাঁ, সো ইউ হ্যাভ, আরে এখানে না হলে অন্য জায়গায় হবে আবার। একটু প্রিপেয়ার করে নি আর হ্যাঁ, আর প্রিপেয়ার, তোমার আর আসল জিনিসটা হচ্ছে ইউ শুড বি কেপেবল অফ ডেমনস্ট্রেটিং ইউর এবিলিটিস। হ্যাঁ, এই জিনিসটা তোমার কনফিডেন্ট হতে হবে। তুমি যত কনফিডেন্ট হবে না, লোকজন তোমার পেছনে পড়ে যাবে তোমাকে কাজ করাবার জন্য। তুমি তুমি দেখবে যে তোমাকে তোমাকে আলাদা টাকা দিয়ে কাজ করাচ্ছে এরকম। একে দিয়ে যেমন কাজ করেছে যে, উম, তুমি এই কাজটা করে দাও, 7 দিন লাগলো, পেয়ে গেল $500। হাউ, দিস ইজ অলসো গুড। ভেরি গুড $500 স্যার। তো কম পয়সা নয়, যথেষ্ট। এখনকার হিসেবে 40-50 মানে 1 মান্থ স্যালারি ফ্রেশার্সে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আর ও তখন ফ্রেশারও হয়নি তখন, সবে স্কুলে পড়ছে আর কি, কলেজে পড়ছে, তখনই অলরেডি $300-400 পেয়েছে। যাই হোক, আমি বলেছিলাম ওইটা মেইন জিনিস নয়, তুই আসলে এই অপরচুনিটিস গুলো লিঙ্কডইনে সবসময় ওদের কাছ থেকে একটা লিখে নিবি। ওই মানে ইউ গেট এ আচ্ছা, সার্টিফিকেশন ফ্রম দেয়ার অ্যান্ড শো ইট অন লিঙ্কডইন, তুই দেখবি যে আরো অপরচুনিটি পাবি, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইউ নিড। হ্যাঁ। ওকে। মানে টাকাটা এখানে, টাকাটা ইনিশিয়ালি তুমি অতটা টাকার ব্যাপারে না, হবে না, কেন? এই জবের ট্রানজিশনটা না স্মুথ হয়ে যাক অ্যান্ড ইউ বিকাম অ্যান এক্সপার্ট, এইটাকে টার্গেট। ইয়েস স্যার। ঠিক আছে, সো ওকে, আই এম গোয়িং টু সেন্ড ইউ বোথ, মানে ওকে স্যার। ফার্মেসির অ্যানালিস্ট ইয়ে পুরোটা আমি পাঠিয়ে দিচ্ছি, তিনটেই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এনজয় অ্যান্ড ইয়েস, শিওর স্যার। Right now, seriously, I'm enjoying this Python and at least হ্যাঁ, তুমি NumPy and দেখো Pandas. জিনিসটার থেকে তোমার যখন একটা মোটিভেশন চলে আসে না, তখন ইউ স্টার্ট এনজয়িং দ্যাট। Yes, sir. ঠিক আছে, প্যান্ডাসটা করার পর থেকে এনজয় করছি স্যার, সিরিয়াসলি বেশ দারুণ। কোনটা প্যান্ডাস? প্যান্ডাস। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে তারপরে ম্যাটপ্লটলিব এবং সিগন করলে তো তোমার আরো মানে উৎসাহ বেড়ে যাবে, যখন এই গ্রাফগুলো দেখতে পাবে এবং বিভিন্ন ভাবে তুমি ড্যাশবোর্ড ফ্যাশবোর্ড গুলো বানাতে পারবে। চলো, ঠিক আছে, ওকে, ওকে, বাই স্যার। বাই।